30 দিনে 1 জুলাই থেকে আরম্ভ করে 6 জুলাই পর্যন্ত এই 36 দিনে যে হাজারো মানুষ ছাত্র জনতা রক্ত দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে একটা মুক্ত পরিবেশে আমরা এখানে আলোচনা করছি। আমাদের আলোচনাটা কোনটা? আমরা দেখছি, আমরা যেখানে বসলাম তার পেছনে আমাদের প্রায় 59% বেশি জমি বিভিন্নভাবে বিভিন্ন নামে বেনামে হতে হতে আজকে পপুলার ডায়াগনস্টিকের যে আছে তাদের নামে আজকে রেজিস্ট্রি হয়েছে। তার আগে আমরা যদি দেখি আমাদের প্রারম্ভিক বক্তা উনি বলছেন এবং আমাদের কাছে কাগজটা যে আছে আমরা দেখি 1958 সাল থেকে 65 সাল পর্যন্ত নারায়ণগঞ্জের প্রায় 2418 শতাংশ জমি যেটা ছিল পৌরসভার, সেই জায়গাটাকে টাকা সেই সরকার তারা এটা অধিগ্রহণ করেন। ওই সময়টা ছিল কে? স্বৈরাচার আইয়ুব খান। কথা বলা যেত না, উনি অধিগ্রহণ করেন। যদি 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে লৌহমানব আইয়ুব খান তুলার বস্তার মতো উড়ে গেল, এটা আমরা জানি। আমরা জানি এই বারে বারে এইভাবে আস্তে আস্তে বিভিন্ন সময় যে কথা আছে আমাদের এখানে জনগণের স্বার্থে, এই নাঙ্গলবাসীর স্বার্থে আমাদের এই যে 2418 শতাংশ যে জমি ব্যবহার হওয়ার কথা ছিল, গুটি কয়েক দালান বিপরীত সহ আর বাকিগুলিকে এভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা দেখলাম পরপর আস্তে 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 এগুলি হাত বদল হলো। আমরা শুধু দেখলাম, শুধু তাই নয়, আমরা আরো দেখলাম সেইখানে 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত স্বৈরাচার এরশাদ আমলে এবং তারপরে 96 সাল পর্যন্ত 2001 সাল পর্যন্ত সেই রেলওয়ের জমি কিভাবে লুটপাট হলো আমরা দেখলাম। সেইখানে রেলওয়েতে কম দামে নিয়ে নাসিম উসমান, শামীম উসমান, গঙ্গা কিভাবে কোটি কোটি টাকা লুটপাট করলো আমরা দেখলাম। আমরা দেখলাম নদী খায়, আমরা দেখলাম পৌরসভার জমি খায়, আমরা দেখলাম বিআইডব্লিউটি এর জায়গা খায়, বিআইডব্লিউটিসির জায়গা খায়, আমরা দেখলাম এলজিআরডি অর্থাৎ লোকাল গভর্নমেন্টের যে জমি আছে সেইগুলো খায়। এইভাবে ঠেকু বংশ লুটপাট করে খেলো। এই লুটপাট শুরু হয়েছে অনেক আগে থেকে, সেই পাকিস্তান মধ্যে যখন শুরু হয়েছে এই ধারাবাহিকতায় আমরা দেখলাম 2015 সাল থেকে 2000 অর্থাৎ এই তিনবারের যে গভর্নমেন্ট, এই গত 15 বছর যাবৎ 16 বছর যাবৎ এই যে আওয়ামী লীগ সরকার বা 14 দলীয় সরকার বা মহাজোট সরকার, তাদের আমলে একটি ব্যাপকভাবে লুটপাটটা হলো। বন্ধুরা আমার, আমি এই কথা এখানে যুক্ত করতে চাই। আপনারা মনে আছেন লুটপাট করার যে তার যে দর্শনগত দিক, এটা কি? এটা হলো শেখ হাসিনা বলছিলেন উন্নয়নের জন্য ধারাবাহিক সরকার দরকার এবং তার উপকল্প ছিল 2041 সাল। এই উন্নয়নের উপকল্প এবং ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার মধ্যে দিয়ে আরেকটা কথা বলছেন বারবার দরকার এই ধারাবাহিকতার মধ্যে আওয়ামী লীগ সরকার। আর আওয়ামী লীগ সরকার মানে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এই তার মধ্য দিয়ে এই গ্রাম থেকে ঢাকা শহর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুলিশ প্রশাসন, বিজেপি, আর্মি প্রশাসন, সিভিল প্রশাসন এবং আমাদের দেশের যে মেম্বার থেকে আরম্ভ করে উপর পর্যন্ত তারা সেইভাবে সাজিয়েছে কিভাবে লুটপাট করা যায়। আর এর মধ্য দিয়ে আমরা দেখলাম লুটপাটের ইতিহাস, লুটপাটের যে অবস্থা এটা দেখলাম। আমরা দেখলাম 2024 সালের 5ই আগস্ট কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, 9 দফা, 4 দফা, পরবর্তী সময় 1 দফা। তার পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল না সে অর্থে সামনে। আমরা দেখলাম ছাত্ররা তাকে সমন্বয়কদের মাধ্যমে আন্দোলন গড়ে তুললেন। সেই আন্দোলনে যদিও সংগঠিতভাবে শ্রমজীবী মানুষ বা কৃষক সমাজ অংশগ্রহণ করে নাই, কিন্তু জনগণ অংশগ্রহণ করছে। আমরা এই কথা বলতে চাই, এইটার কোনো রাজনৈতিক দর্শন নাই। তবে একটা কথা আমরা বলতে চাই, কোটা বিরোধী থেকে কোটা সংস্কার, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য কথাটা, এই কথাটা যাতে অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখেন এবং পরবর্তী সরকার যারা আসবেন তারা যাতে এটা মনে রাখেন। বন্ধুরা আমার, আমি এই কথা বলতে চাই, আমি 2001 যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আমাকে কখনো কথা বলতে হয়েছে। আমি একটা কথা বলছিলাম, যতদিন পর্যন্ত না
এইখান থেকে উসমান পরিবার যদি নারায়ণগঞ্জকে যদি উচ্ছেদ করে না হয়, নারায়ণগঞ্জবাসী কোনো মুক্ত হবে না। এই কথা তখন বলছিলাম প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে। আজকে এটা প্রমাণিত, তাকে উৎখাত হয়েছে, কিন্তু উৎখাত তো এমনি হয়েছে, আবার নতুন করে উসমান ফ্যামিলি, নতুন করে অন্য ফ্যামিলি তা যে আসবে না এইটা বলা যায় না। এইটা কিন্তু লক্ষণ দেখা যায় যখন দেখি ঘাট দখল করে, যখন দেখি ইজারা দখল করে, যখন দেখি গাড়ি পরিবহন দখল করে, এই দখলের বাণিজ্য আরম্ভ হয়েছে। আর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, স্কুল কলেজে শিক্ষকদেরকে আরেক গ্রুপ, এক গ্রুপকে উৎখাত করার জন্য ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। এইভাবে আমরা দেখছি, এইটা কোনো শুভ লক্ষণ না। এই কারণে বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার থেকে নিশ্চয়ই এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মেয়াদ অনাদিকাল না। কিন্তু একটা কথা স্পষ্ট, এই যে আমাদের 69 গণ অভ্যুত্থান দিয়ে এক স্বৈরাচারকে হারিয়ে আর এক ইআর পাইলাম, আইয়ুব খান করে ইআই পেলাম, মৌলিক পরিবর্তন হলো না। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করলাম। 90 সালে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এরশাদকে উৎখাত করলাম, কিন্তু যারা কি নির্বাচিত হলেন, আবার নতুন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার স্বৈরাচারে পরিণত হইল। আর তার ধারাবাহিকতায় খালেদা হাসিনা, তার মধ্য দিয়ে গত 15 বছরে আমরা যা দেখলাম আপনারা সবাই প্রত্যক্ষ করছেন। এই কারণে বলতে চাই, এবার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটার মধ্যে রাজনৈতিক শক্তি পেছনে না থাকলেও তার একটা উদ্দেশ্য যেটা আছে, সেই উদ্দেশ্যটা কামিয়াব করতে হবে। না হলে ওই যে বললেন আমাদের প্রাণীন বক্তা, সেই রাজাকারের ছেলে কাজল, রাজাকার সেই জায়গা কার মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে মুক্তিযুদ্ধ হয়ে যায়। আপনার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ওই লক্ষণ করার আজিজ রাজাকার, আজিজ সর্দার ছেলে আমাদের দেশে অগামিঠু সে মুক্তিযুদ্ধ হয়ে গেল। এই তো অবস্থা। অর্থাৎ উসমান ফ্যামিলির সাথে যদি আপনি থাকেন, আপনি মাল কামাবেন, লাঠিবাজি করবেন, আবার রাজা হাতে মুক্তিযুদ্ধ হবেন। আবার যদি তার বিরুদ্ধে যান, তাইলে আপনি মুক্তিযুদ্ধ হয়েও আপনি রাজাকার হয়ে যাবেন। এই তুলে অবস্থান, এইটা শেখ হাসিনার অবস্থান। যার কারণে উনি বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপতিকে দেব না, দেব কি রাজাকারের নাতিপতিকে। এই কথা স্পষ্ট হয়ে যায়। রাজাকার রাজাকারী, রাজাকার থেকে যারা আছে তারা মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধে রাজাকার হতে পারে। তার প্রমাণ শেখ হাসিনা। ও ডাইরেক্টলি রাজাকারী করেন নাই, কিন্তু তার কর্মকাণ্ড, তার লুটপাট, সেই লুটপাট বলছিল পাকিস্তানি যে শৈলের শাসক, সেই 22 পরিবার, তাদের যে এখানে যে পরিবার সৃষ্টি করছে, তাদেরকে সুবিধা করার জন্য শেখ হাসিনা গত 15 বছর এই কাজটা করেছেন। তাইলে নতুন করে ওই রাজাকারের দৃষ্টিভঙ্গিতে যারা দেশ চালায়, তারা মুক্তিযোদ্ধার সন্তান হলো, বঙ্গবন্ধুর সন্তান হলো, তারা কিন্তু আর মুক্তিযোদ্ধা থাকে না, মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না, তারা কিন্তু রাজাকার হয়ে যায়। বন্ধু আমার, আমি কথা দিয়েই তো করতে চাই না, আমাকে আগেই সতর্ক করেছেন। আমি শুধু এই কথাগুলি বলার জন্যই আমি একটু সময় নিলাম। আমি এই কথা কেন বলছি, আমাদের দিক নির্দেশনা থাকা দরকার। দিক নির্দেশ, অর্থাৎ এক স্বৈরাচারকে হারিয়ে আরেক স্বৈরাচারকে যাতে আমাদের ক্ষমতা আনতে না হয়। আমরা অতীতে দেখেছি লুটপাট যারা করছেন, একবার ক্ষমতায় যান আর এক গ্রুপে লুটপাট করে, আবার আরেক গ্রুপ ক্ষমতায় যান আর এক গ্রুপ লুটপাট করে, এই চলছে আমাদের দেশটা। এই কারণে বলতে চাই, লুটপাটের বিরুদ্ধে লুটপাট নয়, লুটপাটের বিরুদ্ধে ওইটাই হোক, অর্থাৎ বৈষম্য, যেখানে বৈষম্য সেখানে আমাদের থাকতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তাদেরকে বলতে চাই, শিক্ষাঙ্গনে যা হচ্ছে নজর দেওয়া দরকার। এক গ্রুপ আর এক গ্রুপকে, এই একটা শিক্ষককে অপমান করে যে তার বের করে দিচ্ছে, হয়তো তার কোন দোষ নাই, ওই চেয়ারটা জন্য তারা করছে, এই দিকে নজর রাখা দরকার। আরেকটা কথা বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী যে চেতনা নিয়ে আপনারা আছেন, আপনার হাতে হুঁশিয়ার থাকুক। যেমন আপনারা ওই বিচারপতিদের জন্য আপনারা যেভাবে হুঁশিয়ার দিয়েছিলেন, সমস্ত লাখো লাখো ছাত্র বা যে ঘেরাও করেছিল, এরকম হুঁশিয়ার থাকুক। পাশাপাশি এইটাও থাকুক যে আপনাদের হাতে বই এবং কলম থাকুক। আমি বই পড়বো, কলম করে শিক্ষাঙ্গন যাব, শিক্ষাঙ্গন খুলে দেন, লেখাপড়া করবে, আবার হুঁশিয়ার দিলে ছাত্ররা মাঠে নামবে। অর্থাৎ এইটার জন্য শ্রমিকদের ভাষায় বলে ওভার টাইম, সেই ওভার টাইম করে আমাকে লেখাপড়া করতে হবে, ওভার টাইম করে আন্দোলন করতে হবে, কিন্তু মাঠ থেকে গেলে চলবে না। আর সব সময় লুটেরাদের বিরুদ্ধে, সেই লুটপাটকারীদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে এই জায়গার মধ্যে ঐক্য থাকতে হবে। সাথে সাথে একটা কথা বলে শেষ করতে চাই, শফিকুর রহমান জামাতের আমির, উনি কি বললেন, তৃতীয় স্বাধীনতা পেলাম। স্বাধীনতা একটাই, 1971 সাল। আর প্রথম স্বাধীনতা বলছেন আপনি কি 1947 সাল।
তখন আপনি রাজাকার ছিলেন, ব্রিটিশদের পক্ষে অবস্থান নিছেন, তৎকালীন পাকিস্তানের পক্ষে আপনি অবস্থান নেন নাই। 1947 সালে আপনি রাজাকার ছিলেন, 1971 সালে রাজাকার হয়েছেন। আবার নতুন করে বলতে চান তৃতীয় স্বাধীনতা বলে এখানে মুক্তিযুদ্ধ শান্তি চান। এই জন্য বলছিলাম রাজাকার কখনো মুক্তিযুদ্ধ হয় না। অর্থাৎ জামাত ওই 1971 সালে যখন মুক্তিযুদ্ধ এবং আমাদের সম্মিলিত বাহিনীর কাছে যখন সেখানে পাকিস্তানি সামরিক জান্তা যখন সারেন্ডার করলেন, সেখানে বলা ছিল আমার সাথে প্রশাসনিকভাবে অন্যান্য যে ধন্যবাদ। আমার মনে হয়